اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই ভালো একটা পয়েন্ট আপনি নোট করেছেন, সেটা হলো আপনার কথা অনুযায়ী সিরাম সিকনেস এটার আন্ডারেই রিউম্যাটয়েড আর্থ্রাইটিস এবং অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস দুটোই পড়ার কথা। কারণ রিউম্যাটয়েড আর্থ্রাইটিস এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস দুটোতেই ইমিউন কমপ্লেক্স সিস্টেমেটিক্যালি বডির বিভিন্ন জায়গায় ডিপোজিট হয়। তাহলে কেন আমি রিউম্যাটয়েড আর্থ্রাইটিসকে আর্থাস রিয়াকশনের আন্ডারে ফেললাম? ভেরি নাইস পয়েন্ট। তো প্রথমে বলে নিই, এখানে ছোট্ট একটা কারেকশন হবে, যেটা হলো যে একটু ভালো করে খেয়াল করেন, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস এটা বেসিক্যালি আপনার কোনো আর্থাস রিয়াকশনও বলতে পারবেন না, এবং এটাকে আপনি সিরাম সিকনেসও বলতে পারবেন না। এটা কোনোটার আন্ডারেই যাবে না। কেন? তার অ্যান্সার হলো, দেখেন, রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের মেইন ঝামেলা কি, যে এখানে আসলে অটো অ্যান্টিবডি তৈরি হয়। এটা একটা অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ এখানে অটো অ্যান্টিবডি যেটা কিনা আপনার নিজের সেলফ অ্যান্টিজেনকে অ্যাটাক করে। ক্লিয়ার? তার মানে সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে অটো অ্যান্টিবডি অ্যাটাক করছে, অর্থাৎ ইমিউন কমপ্লেক্সটা তৈরি হচ্ছে। কিন্তু আপনি দেখেন আমাদের যে আর্থাস রিয়াকশনের ব্যাপারটা কি, আর্থাস রিয়াকশনে যেটা হতে হবে যে এখানে অ্যান্টিজেন যেটা, এটা হলো ফরেন অ্যান্টিজেন। যেমন খুব কমনলি একটা এক্সাম্পল যেটা, যে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস, যেমন এখানে অ্যান্টিজেনটা কি, অ্যান্টিজেন হলো অ্যাক্টিনোমাইসিটিস ব্যাকটেরিয়া। ক্লিয়ার? ফরেন অ্যান্টিজেন। কিন্তু রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে অ্যান্টিজেনটা ফরেন না। এই দিক দিয়ে উইদাউট এনি ডাউট রিউম্যাটয়েড আর্থ্রাইটিসকে আমরা আসলে আর্থাস রিয়াকশনের আন্ডারে ফেলতে পারবো না। এটা হলো কারেকশনটা। আবার দেখেন, রিউম্যাটয়েড আর্থ্রাইটিসকে আপনি সিরাম সিকনেসও বলতে পারবেন না। কেন? সিরাম সিকনেসের ক্ষেত্রেও দেখেন অ্যান্টিজেনটা কি হতে হয়, ফরেন অ্যান্টিজেন। যেমন এখানে অ্যান্টিস্ন্যাক ভ্যানম হতে পারে, মনোক্লোনাল অ্যান্টিবডি হতে পারে, পেনিসিলিন ড্রাগ হতে পারে। ঠিক আছে? অর্থাৎ অ্যান্টিজেনটা ফরেন হতে হবে। কিন্তু এই ক্ষেত্রে তো অ্যান্টিজেনটা সেলফ অ্যান্টিজেন রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে, সো এটাকে আপনি সিরাম সিকনেসও বলতে পারবেন না। ওকে, ফাইন। তাহলে এটাকে কি বলবো? এটা হলো একটা বেসিক্যালি ফান্ডামেন্টাল, একদম মৌলিক টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি। ক্লিয়ার? তার মানে টাইপ 3 হাইপার সেন্সিটিভিটির আন্ডারে দুটো বিশেষ অবস্থা হলো সিরাম সিকনেস এবং আর্থাস রিয়াকশন। এই দুটো ছাড়াও টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি হতে পারে, যেটা আপনারা যদি প্যাটার্নটা, মেইন বইয়ের সমস্যাটা এই জায়গায় পয়েন্ট আউট করে না দেয় একটু ঝামেলা হয়। আপনারা একটু ভালো করে যদি লেআউটটা লক্ষ্য করেন লেন্সের, যে দেখেন টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি এটার আন্ডারে কীভাবে ওরা করলো, যে ছোট্ট করে বলল টু টিপিক্যাল টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন আর। দেখেন এখানে কিন্তু 2 টাইপস বলে নাই, 2 টিপিক্যাল ফর্ম এটা বললো। ওকে, তাহলে 2 টিপিক্যাল ফর্ম বলে ওনারা একবার আর্থাস রিয়াকশনকে কিছু এক্সপ্লেনেশন করলো, এরপরে ওনারা সিরাম সিকনেসকে এক্সপ্লেনেশন করলো। আচ্ছা, এবং ভালো করে একটু খেয়াল করেন, এগুলো সব কিছু কিন্তু বোঝার বিষয়। মেইন বই পড়ার সময় ইনশাল্লাহ নেক্সট টাইম এগুলো খেয়াল রাখবেন, বিশেষ করে যখন 5th ইয়ারে ডেভিডসনে যাবেন। দেখেন আর্থাস রিয়াকশন, এই লেখাটার কালার কি, একটু ভায়োলেট কালার, তাই না? আচ্ছা, ভায়োলেট। এবং এই যে সিরাম সিকনেস কালার কি, সেম কালার, দেখেন ভায়োলেট। আচ্ছা, এরপরে আসেন এখানে আরেকটা টাইপ, আদার ডিজিজ উইথ ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন। তার মানে এখানে আমরা এখন যা যা বলবো এগুলো আর্থাস রিয়াকশনও না, এগুলো সিরাম সিকনেসও না, কিন্তু এগুলোও ঠিক আর্থাস এবং সিরাম সিকনেসের মতোই
ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, ইমিউন কমপ্লেক্স ডিপোজিশনের আন্ডারে, এবং এটার কালারও দেখেন একই কালার। তাহলে টাইপ 3 হাইপার সেন্সিটিভিটির আন্ডারে 3টা সিচুয়েশন হতে পারে: সিরাম সিকনেস, আর্থাস রিয়াকশন, আদার দেন দিস 2 টাইপস। এই যে আদার ডিজিজের আন্ডারে দেখেন, আদার ডিজিজের আন্ডারে এখানে আবার বলছে যে যেমন সিস্টেমিক লুপাস এরিথেম্যাটোসাস, ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথি, এই যে দেখেন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। তাহলে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস আদার ডিজিজের আন্ডারে। ক্লিয়ার? আমি বুঝাইতে পারলাম? ঠিক একইভাবে এইটার আন্ডারে এখন দেখেন, এটার আন্ডারে দেখেন এই লেখাটা, এটার কালার কি? ব্ল্যাক। তার মানে এই যে পোস্ট স্ট্রেপ্টোককাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা হলো এই হেডিংয়ের আন্ডারে। তাহলে কি কি পড়লো? এসএলই, ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথি, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, পোস্ট স্ট্রেপ্টোককাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটাকে আপনি এজিএন বলছেন। ক্লিয়ার? তাহলে এই হলো বিষয়টা। তবে এখানে একটা মজার বিষয় আছে, সেটা হলো এই যে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস বা পিএসজিএন, এটাকে আপনি সিরাম সিকনেসের আন্ডারে ফেলতেও পারবেন। কিভাবে? দেখেন, সিরাম সিকনেস এটা কার আন্ডারে? টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি। অর্থাৎ এখানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুজনে মিলে একটা ইমিউন কমপ্লেক্স তৈরি করবে, এবং এই ইমিউন কমপ্লেক্স বডির মাল্টিপল জায়গায় সার্কুলেশনের মাধ্যমে কি হবে? ডিপোজিট হবে। তবে শর্ত হলো সিরাম সিকনেসে অ্যান্টিজেনটা কি হতে হবে? ফরেন। আচ্ছা, তাহলে দেখেন তো এখানে পিএসজিএনে অ্যান্টিজেনটা কি ফরেন নাকি আপনার সেলফ অ্যান্টিজেন? ফরেন। এটা হলো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস এম সেরোটাইপ। হ্যাঁ, এবং এই অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি মিলে যে কমপ্লেক্সটা হয়, ইমিউন কমপ্লেক্সটা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে ডিপোজিট হচ্ছে। ক্লিয়ার? সিস্টেমেটিক ডিপোজিশন। এই কারণে পিএসজিএনকে আপনি সিরাম সিকনেসের আন্ডারে ফেলতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু রিউম্যাটয়েড আর্থ্রাইটিসকে আপনি সিরাম সিকনেসের আন্ডারে ফেলতে পারবেন না, কারণ এখানে অ্যান্টিজেনটা একটা সেলফ অ্যান্টিজেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন।